এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সিরাজদৌল্লা নাটকটি। লিখেছেন সচিন্দ্রনাথ সেনগুপ্ত। আর এই সিরাজদৌল্লা নাটকটির গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা করার আগে সচিন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে আগে জেনে নিই, অর্থাৎ নাট্যকার পরিচিতি সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই, তারপর আমরা জানব গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে। আর এই আলোচনাটি তোমরা যারা এসএলএসটি যাবে তাদের জন্য, এমনকি যারা মাদ্রাসা বাংলা বিষয় বুঝবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ তাদের যারা দশম শ্রেণীতে পড়ো, আগামীতে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। সিরাজউদ্দৌলা লিখেছেন সচিন্দ্রনাথ সেনগুপ্ত। নাট্যকার পরিচিতি সম্পর্কে প্রথমে জেনে নিই। সচিন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম হয় 1892 খ্রিস্টাব্দের অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনায়। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন একজন বিখ্যাত নাট্যকার। ছাত্রাবস্থা থেকেই বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। তিনি বলতে এখানে সচিন্দ্রনাথ সেনগুপ্তের কথা বলা হয়েছে। তিনি যখন ছাত্র ছিলেন তখনই তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, সে কথা এখানে বলা রয়েছে। শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার পাঠ নেন তিনি কার কাছে সাংবাদিকতার পাঠ নিয়েছিলেন? তার শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। তিনি হিতবাদী পত্রিকায় সখারামের সহযোগী ছিলেন। পত্রিকাটির নামও খুব গুরুত্বপূর্ণ। সচিন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু হয় 1961 খ্রিস্টাব্দে। তাহলে প্রথমেই আমরা জেনেছি যে তার জন্ম হয় 1892 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয় তার 1961 খ্রিস্টাব্দে। যেহেতু আমাদের এই সিরাজউদ্দৌলা নাটকটি পাঠ্যে রয়েছে বা সিলেবাসে রয়েছে, আর এই সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার যেহেতু সচিন্দ্রনাথ সেনগুপ্ত, সেহেতু তার জন্ম এবং মৃত্যু সাল কিন্তু তুলে ধরতে পারে আমাদের এক্সামে। তার সম্পাদিত পত্রিকার নাম এখন আমরা জানব। নটরাজ, বৈকালী, বিজলি, আত্মশক্তি, দৈনিক কৃষক, ভারত। এখন আমরা জানব তার রচনা প্রসঙ্গে। প্রথম নাটক 1 নম্বরে রয়েছে দেখো রক্তের ঢেউ। এটি প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দের নটরাজ পত্রিকায়। পত্রিকাটির নামও খুব গুরুত্বপূর্ণ। নাটকটি 1930 খ্রিস্টাব্দে রক্তকমল নামে মঞ্চস্থ হয়। তাহলে কোন নাটকটি 1930 খ্রিস্টাব্দে রক্তকমল নামে মঞ্চস্থ হয়? রক্তের ঢেউ এই নাটকটি। আর যেটি প্রথমে প্রকাশিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দের নটরাজ পত্রিকায়। এখন আমরা জানবো তার রচিত অন্যান্য নাটক প্রসঙ্গে। গৈরিক পতাকা, যেটি প্রকাশিত হয় 1930 খ্রিস্টাব্দে। দেশের দাবি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা, যেটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে। রাষ্ট্র বিপ্লব প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। ধাত্রীপান্না প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। এবং শেষে রয়েছে দেখো সবার উপরে মানুষত্ব, যেটি প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি নাটকের নামই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো সিরাজউদ্দৌলা নাটকের পরিচিতি সম্পর্কে। নাটকটির রচনাকাল 1938 খ্রিস্টাব্দ। পটভূমি দেখো, পটভূমি হয়ে গেছে, পটভূমি হবে। নাটকটির পটভূমি গড়ে উঠেছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ নিয়ে। নাটকটির কাহিনী গড়ে উঠেছে কিভাবে বা কোন কাহিনীকে কেন্দ্র করে? সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদের কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই নাটকটির কাহিনী। এই নাটকের মোট অঙ্ক সংখ্যা হলো 3টি। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। নাট্যাংশ পরিচিতি সম্পর্কে জানবো এখন আমরা। উৎস: মূল নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। সিরাজউদ্দৌলা নামে যে মূল নাটক রয়েছে সেই নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হলো এই পাঠ্য এই নাটকের অংশটি। নাটকের স্থান: নবাবের দরবার কক্ষ। নবাবের দরবারে উপস্থিত চরিত্ররা নিম্নরূপ, যেগুলো যারা নবাবের দরবারে আর কি উপস্থিত ছিলেন তাদের কথা বলা হয়েছে। নবাব নিজে সিংহাসনে উপবিষ্ট ছিলেন। মশিয়েলা, ওয়ার্স, গোলাম হোসেন, মীর জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ, রাজবল্লভ ও জগৎ শেঠ। খুব গুরুত্বপূর্ণ এই চরিত্রগুলি। এই নাটকের মোট চরিত্র সংখ্যা হলো 12 জন। নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো সিরাজদৌল্লা। তাহলে নাটকের মোট চরিত্র কতগুলো বললাম? 12 জন। আর এই নাটকের কেন্দ্রীয় চরিত্র কি? কেন্দ্রীয় চরিত্র হলো সিরাজউদ্দৌলা নিজে।
নাটকের সংলাপ প্রসঙ্গে এখন আমরা জানব। সিরাজউদ্দৌলা নাটকের মোট সংলাপ সংখ্যা হলো 156টি। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি। এর মধ্যে সিরাজের 70টি। 156টি সংলাপের মধ্যে সিরাজের সংলাপ ছিল বা সিরাজের সংলাপ হলো 70টি। লুৎফাউন্নেসার সংলাপ রয়েছে 13টি, ঘসেটি বেগমের 19টি, মোহনলালের 3টি, মীর মদনের 3টি, গোলাম হোসেনের 3টি, মির্জাফরের 14টি, জগৎ শেঠের 6টি, রাজবল্লভের 9টি, মুশিয়েলার 4টি, ওয়ার্সের 10টি, এমনকি মুন্সির রয়েছে 2টি। দেখো তাহলে দেখতেই পাচ্ছ এখানে সবথেকে বেশি সংলাপ রয়েছে কিন্তু সিরাজের। তারপরে আমরা জানতে পারি কার সংলাপ বেশি রয়েছে, ঘসেটি বেগমের। তারপরে রয়েছে দেখো মির্জাফরের। নাটকের প্রথম ও শেষ সংলাপ হলো সিরাজের। নাটকের প্রথম সংলাপ ছিল সিরাজদৌল্লার, নাটকের শেষ সংলাপও ছিল সিরাজদৌল্লার। এখন আমরা জানব নাটকের গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তথ্যাবলী সম্পর্কে। 1 নম্বরে রয়েছে দেখো, ওয়ার্সকে উদ্দেশ্য করে বলা সিরাজের কথা থেকে জানা যায় কলকাতার নাম পাল্টে আলীনগর রাখা হয়। তাহলে কার কথা, কাকে উদ্দেশ্য করে বলা সিরাজের কথা থেকে জানা যায়? ওয়ার্সকে উদ্দেশ্য করে বলা। কলকাতার নাম পাল্টে কি রাখা হয়েছিল? আলীনগর। 2 নম্বরে রয়েছে দেখো, আর এখানে 2 নম্বরের জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলি যে এখান থেকে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে সিরাজউদ্দৌলা নাটকে বা কোন নাটক থেকে আমরা জানতে পারি যে কলকাতার নাম পাল্টে আলীনগর রাখা হয়। সেটা কিন্তু অ্যান্সার হবে কি? সিরাজউদ্দৌলা নাটক। 2 নম্বরে রয়েছে দেখো, যুদ্ধ জয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের সন্ধি হয় আলীনগরে। কোথায় সন্ধি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আর নবাবের সঙ্গে? আলীনগরে। 3 নম্বরে রয়েছে দেখো, সিরাজের আদেশক্রমে মুন্সি ওয়ার্সকে ওয়ার্সনের পত্র দেখিয়েছিলেন। সিরাজের আদেশে মুন্সি কাকে পত্র দেখিয়েছিলেন? ওয়ার্সকে ওয়ার্সনের পত্র। 4 নম্বরে রয়েছে দেখো, ওয়ার্সনের লেখা ইংরেজি পত্রের বাংলায় অনুবাদ শুনিয়েছিলেন কে? মুন্সি। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরে রয়েছে দেখো, ওয়াটসনের লেখা পত্রে ক্লাইভের কথা পাওয়া যায়। ওয়াটসনের লেখা পত্রে কার কথা পাওয়া যায়? ক্লাইভের কথা। এই পত্রে বাংলায় আগুন লাগানোর কথা বলা হয়েছে। ওয়াটসনকে লেখা ওয়াটসের পত্রে চন্দননগর আক্রমণের কথাও বলা হয়েছিল বা কথা বলা হয়েছে। 7 নম্বরে রয়েছে দেখো, নাট্যাংশে সিরাজের কথায় পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ পাওয়া যায়। নাট্যাংশে কার যুদ্ধের বা কার সঙ্গে কার যুদ্ধের কথা বলা হয়েছে? পূর্ণিয়ার যুদ্ধের কথা, যার সঙ্গে সিরাজের সঙ্গে হয়েছিল শওকত জংয়ের, আর সেই যুদ্ধে কিন্তু শওকত জংয়ের মৃত্যু হয়েছিল। 8 নম্বরে রয়েছে দেখো, নাট্যাংশে সিপাহসালার বলা হয়েছে মির্জাফরকে মোহনলালের উক্তিতে। কার উক্তিতে বলা হয়েছে মির্জাফরকে সিপাহসালার? মোহনলালের উক্তিতে। আর কাকে বলা হয়েছে? মির্জাফরকে। 9 নম্বরে রয়েছে দেখো, পূর্ণিয়ার শওকতকে অপদার্থ বলেছে কে? মির্জাফর। 10 নম্বরে রয়েছে দেখো, সিরাজ মির্জাফরকে পরম আত্মীয় বলে উল্লেখ করেছেন এই নাট্যাংশে, আমরা সেটা কিন্তু পাই। 11 নম্বর রয়েছে দেখো, বিবেকের দিকে চেয়ে দেখো। এই কথাটি সিরাজকে বলেছে কে? ঘসেটি বেগম। 12 নম্বরে রয়েছে দেখো, নাট্যাংশে নবাব মহিষী বলা হয়েছে লুৎফাকে, লুৎফান্নেসা ঘসেটি বেগমের উক্তিতে। কার উক্তিতে? ঘসেটি বেগমের উক্তিতে। 13 নম্বরে রয়েছে দেখো, সিরাজের উক্তি থেকে জানা যায় তিনি মাত্র 15 মাস রাজত্ব করেছেন। এখানে তিনি বলতে সিরাজের কথা বলা হয়েছে এবং সিরাজ নিজেই বলেছেন যে তিনি মাত্র 15 মাস রাজত্ব করেছেন। এখানে 15 মাস না দিয়ে কিন্তু তোমাদের 1 বছর 3 মাসও দিতে পারে। 14 নম্বরে রয়েছে দেখো, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ঘসেটি বেগম সম্পর্কে লুৎফার এই উক্তি। তাহলে এরকম প্রশ্ন এখান থেকে দিতে পারে যে ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এখানে কার কথা বলা হয়েছে? বলা হয়েছে ঘসেটি বেগম সম্পর্কে। আর কথাটি কে বলেছেন? লুৎফান্নেসা, সিরাজের নবাব মহিষী। 15 নম্বরে রয়েছে দেখো, আজকের শেষ তথ্য, পলাশীকে রাক্ষসী বলেছেন সিরাজ নাট্যাংশের শেষ সংলাপে। এরকম প্রশ্ন এখান থেকে দিতে পারে যে সিরাজ রাক্ষসী বলেছেন কাকে? পলাশীকে। আর কখন বলেছেন? একদম নাট্যাংশের শেষ সংলাপে বলেছেন।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাস শেষের আগে আরও একটা কথা তোমাদের বলছি, এই ক্লাসে তোমাদের যে তথ্যগুলি তুলে ধরা হলো তার পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্যাংশের অংশটুকু পড়ে নেবে। আশা করছি পাঠ্যাংশের অংশটুকু পড়লে আর এই তথ্যগুলি পড়লে পাশাপাশি তোমরা যে প্রশ্ন এখান থেকে আসুক না কেন সেই প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।